সংলাপ 24 এ সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে শারমিন আহমেদ। স্পষ্টভাষী বক্তা হিসেবে ইতিমধ্যেই তিনি শুধু বাংলাদেশ না দেশের বাইরেও পরিচিতি পেয়েছেন। শারমিন আহমেদ, আপনাকে স্বাগত। আপনাকে দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি জানেন যে গত সপ্তাহে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আপনার বাবা মরহুম তাজউদ্দিন আহমেদ দীর্ঘদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুর্দিনে আপনার মা আওয়ামী লীগের হাল ধরেছিলেন। সেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। এই খবরটি আপনার ভিতরে কেমন প্রতিক্রিয়া তৈরি করেছে? এটার তো একটা প্রতিক্রিয়া হচ্ছে যে যেহেতু আমি জন্মগতভাবেই বাংলাদেশ আওয়ামী লীগ যারা নেতৃত্ব স্থানীয় যে নেতারা আমার বাবা এবং মা তাদের সন্তান হিসাবে এটা তো একটা ইমোশনাল ভাবাবেগ থাকবেই, সেটা স্বাভাবিক। কিন্তু আমি এখানে ইমোশনের ভিত্তিতে কথাটা আজকে বলবো না, কারণ দেখা যাক যে আমরা যখন বলি যে কার্যক্রম নিষিদ্ধ, এখন দেখা যাক কার্যক্রম নিষিদ্ধ, দলের এজেন্ডা মিশন ভিশনটা কি, সেটা কি কোনো মানবাধিকারের সাথে সাংঘর্ষিক, এটা কি কোনো আমাদের উন্নয়ন ডেভেলপমেন্টের জন্য সাংঘর্ষিক? আমরা যদি বাংলাদেশ আওয়ামী লীগের মিশন ভিশন সেটা দেখি, তাহলে দেখি যে এটা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল। আর কাদের হাত ধরে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইয়ার মোহাম্মদ খান, মেধাবী সুচিন্তিত শামসুল হক, এনাদের হাত ধরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল। কি ডিকটেটরশিপের বিরুদ্ধে, ভিউটালিজমের বিরুদ্ধে, এবং একটা শ্রেণী যারা মানুষকে শোষণ করে তারা সব সুবিধা ভোগ করছে, সাধারণ মানুষ যারা বঞ্চিত, সেই বঞ্চিত মানুষের অধিকারের পক্ষে কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি। তার মানে আওয়ামী লীগের যদি আমরা ফাউন্ডেশনটা দেখি, এটা গণমানুষ এবং আওয়ামী লীগ, এনারা হাত ধরে চলেছেন, তারা হাত ধরে চলেছে। তা এখন যখন আমরা কার্যক্রম নিষিদ্ধ বলি, এটা তো আওয়ামী লীগের যে মৌলিক যে আপনার মানুষের অধিকার, সেখানে আমরা বলছি সাম্যবাদ, সেখানে আমরা বলছি যে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা, এগুলো তো আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে আছে, রাইট? তো এগুলোকে আমরা নিষিদ্ধ করছি। আমরা যদি বলি যে না, এগুলো তো আওয়ামী লীগের মিশন ভিশন স্টেটমেন্ট, এটা নেই। আমি তো আগেই বললাম যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি তো মজলুম নেতা, ইয়ার মোহাম্মদ খান, এবং তারপরে যুক্ত হয়েছিল প্রতিভাবান আরো ব্যক্তিবর্গ। তারা সারাক্ষণ কোনো সময় মানুষের সাথে মানে আপনার যারা শোষক শ্রেণী বা যারা ক্ষমতার একেবারে উচ্চাসনে অধিষ্ঠিত, তাদের মনোরক্ষার জন্য কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি। দেখা গেছে তারা অলওয়েজ তারা জেল জুলুম খেটেছেন এই গণমানুষের পক্ষে কথা বলতে, যে সেটাই তো আওয়ামী লীগের ভিত্তি, মূল শক্তি স্তম্ভ। এবং ৬ দফা যখন প্রণীত হলো, ৬ দফার এজেন্ডা ছিল সেই অর্থনৈতিক বৈষম্য থেকে আমাদের মুক্তি, পূর্ব পাকিস্তানের মানুষ একটা সমতা সৃষ্টি হবে, যেখানে আমাদের উন্নয়নের ফসল আমাদের মানুষ ভোগ করবে, এটা চলে যাবে না শোষক শ্রেণীর হাতে। তো সেগুলো যখন ঠিক আছে, এটার সাথে হিউম্যান রাইটস মানবাধিকারের কোনো সংঘর্ষ নেই, তাহলে আমরা কি দল হিসাবে তো তাহলে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি না। কারণ দল, যেমন আমি এখানে একটা এক্সাম্পল টানছি, ধরেন আমি যুক্তরাষ্ট্রের একটা এক্সাম্পল টানছি। যুক্তরাষ্ট্রে কু ক্লাক্স ক্ল্যান, এই খুব হোয়াইট রেসিস্ট যে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়, দলটি 1860-র দিকে, এবং তাদের মূল এজেন্ডা মিশন ভিশনটাই ছিল যে শ্বেতাঙ্গদের স্বার্থ রক্ষা করা, এবং শ্বেতাঙ্গ হোয়াইট সুপ্রিমেসি,
এবং যে সাদারা হচ্ছে অন্যান্য বর্ণর চেয়ে তারা অনেক উচ্চাসনে অধিষ্ঠিত, এবং এটা ছিল সাংঘাতিক ধরনের একটা রেসিস্ট এজেন্ডার উপর প্রতিষ্ঠিত। এবং এই কারণে যেটা হলো যে, এবং এটা ছিল, এবং এই সংগঠনটা খুব এক্সট্রিম আপনার প্রোটেস্ট্যান্ট ধর্মীয় মতবাদের অনুসারী ছিল, অনেকটা এক্সট্রিমিজমের দিকে তারা চলে যায়। তাদের দ্বারা হেট ক্রাইম, মানুষ হত্যা, এবং যারা সাদা চামড়া না তাদের উপর যেরকম কৃষ্ণাঙ্গ, অন্যান্য ভাষাভাষী, অন্যান্য জাতিগোষ্ঠী নৃগোষ্ঠীর উপর তাদের হামলা, আক্রমণ, বিদ্বেষ, এগুলো এমন একটা পর্যায়ে চলে যায়, তখন সরকার বাধ্য হয় 1870 সালে এটাকে বলে এনফোর্সমেন্ট অ্যাক্ট, সেটা করে তারা কিন্তু দলটাকে নিষিদ্ধ করে না। কি করলো যে তোমরা দল হিসেবে থাকতে পারো, নো প্রবলেম, কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনকারী এই হোয়াইট সুপ্রিমেসিস এজেন্ডা এটা নিয়ে কাজ করতে পারবে না, ঘৃণা ছড়াতে পারবে না, মানুষে মানুষে এই যে সংঘর্ষ, মানুষের উপর ভায়োলেন্স, এই বর্ণের উপর ভিত্তি করে এগুলো করতে পারবে না। যার ফলে কি হলো, যখন এই কার্যক্রমগুলো যেটা ইউএস কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক, এগুলো যখন বন্ধ হয়ে গেল, মানে বন্ধ হতে তারা বাধ্য হলো, কি হলো, আজকে দেখা যায় কু ক্লুক্স ক্লান এখনো আছে, এমন নয় যে সংগঠনটা নিষিদ্ধ, আমি তো, কিন্তু সংগঠনের আপনার এখন জনবল খুবই কম, সমর্থন খুবই কম, মানে এটার কোনো ইনফ্লুয়েন্স আর ন্যাশনাল লেভেলে নেই। তো এখন আমাদের দেখতে হবে যে আমরা যখন বলছি আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগ যে কার্যক্রমগুলি করেছে, কি কার্যক্রম, আমরা বিশেষত বলবো গত 16 বছরে শেখ হাসিনা প্রশাসনের কার্যক্রম, এবং এই কার্যক্রম এখানে মানবাধিকার বিরোধী প্রচুর কাজ হয়েছে। প্রথমত হচ্ছে অর্থ পাচার, বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়ে গেছে, এক ধরনের অলিগার্ক এলিট শ্রেণীর সৃষ্টি হয়েছে, হত্যা গুম হয়েছে। 2024-এ হাজার হাজার নিরীহ মানুষ তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনার ধরেন বহু মানুষ, আমি নিজেও যে হসপিটালগুলোতে গেছি, ভিজিট করেছি, মানুষের চোখ নাই, হাত নাই, পা নাই, হাজার হাজার বুলেট বিদ্ধ, এই এই সব ইয়াং তরুণ প্রজন্ম বিশেষ করে তারা আহত হয়েছে তাদের অধিকার রক্ষার জন্য। তো যাই হোক, তো এই কার্যক্রমগুলো নিষিদ্ধ হতে পারে, সেটা তো আওয়ামী লীগ না। এই কার্যক্রম যারাই করবে, যেই দলই করবে, যেই মানুষই করবে, এটা তো আইনের আওতায় আনা সম্ভব। এর জন্য দল কেন নিষিদ্ধ হবে, সেখানে আমি এখানে যুক্তির ব্যাপারটা আনছি। আর আমি যদি ভাবাবেগের কথাটা বলি, আমি একটা গল্প বলবো, সেটা হচ্ছে যে আমার বাবা বলতেন, উনি খুব মেধাবী ছাত্র ছিলেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগে সে সময়, সে 50-60-এর দশকে মেধাবী লেখাপড়া জানা তরুণদের সমাগম হয়েছিল, নাহলে একটা রাজনৈতিক দল কিন্তু ওই পর্যায়ে পৌঁছতে পারে না। এখানে মেধা, সততা, হার্ড ওয়ার্ক, ভিশন, এগুলোর একটা সমন্বয় ঘটলেই জাতিকে পথনির্দেশ করা সম্ভব। তো সেখানে আমার বাবা কি বলতেন, দেখো আমরা যখন আওয়ামী লীগ গঠন করলাম, বলে রাখি যে 1948 সালে যখন বাংলাদেশ ছাত্রলীগ, ইস্ট পাকিস্তান ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়, তার কিন্তু প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তাজউদ্দিন আহমেদ। তারপরে 49 সাল থেকে উনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, এবং উনি ফর্মালি 1953-তে আওয়ামী লীগে জয়েন করেন। তো উনি বলতে, দেখো আমরা তরুণ বয়সে আমরা আওয়ামী লীগ করতাম, তা আমি ভালো ছাত্র বিধায় স্কলারশিপ পেতাম, সে স্কলারশিপের টাকা দিয়ে আমি আওয়ামী লীগের রিসিট বই আমরা তৈরি করতাম, আমি তৈরি করেছি, এবং এমনও করেছি যে এত এত কর্মীরা আসবে, তাদের কোথায় থাকা, কোথায় খাওয়া, আমি হয়তো ওখানে সংগঠনের কাজ করছি, তখন এক বাড়িতে যে পেঁয়াজ চাইতাম, আরেক বাড়িতে যে লবণ চাইতাম, আরেক বাড়িতে যে একটু সবজি চাইতাম, এমন করে আরেক বাড়িতে একটু ডাল চাইতাম, মানে আমরা এক বাড়িতে যে বলতে লজ্জাবোধ হতো যে আসলে আমাদের কিছুই নাই। তো দেখেন ওই অবস্থা থেকে, এবং ওইটুক দিয়ে 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 বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই কর্মীদের আপ্যায়ন করা হতো। তার মানে এখানে এটার মধ্যে সংগ্রাম যুক্ত, এটার মধ্যে স্যাক্রিফাইস যুক্ত। এই ধরনের মানুষরা, তারা তো তখন ধরেন ভালো ছাত্র বিধায়, ভালো জব, ভালো ক্যারিয়ার, এগুলো তারা করতে পারতেন, কিন্তু তারা নিজেদেরকে নিবেদন করেছিলেন
মানুষের স্বার্থে। এটা সেই আওয়ামী লীগ। তো এই হিস্ট্রিটাকে আমরা বদল করে ফেলতে পারবো এই শেখ হাসিনা তার দুঃশাসন, তার পরিবারের দুঃশাসনের কারণে? না। এবং এটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে দেখেন, সরকার এখানে ইন্টারিম গভর্নমেন্ট, এখানে এখনো নির্বাচিত সরকার আসেনি। আর ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি দল নিষিদ্ধ করা? এবং তারা কি জনগণের অনুমতি নিয়েছে? তারা কাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়? এটা তো একটা বিশাল, এ ধরেন একটা পার্টি ব্যান করার আগে অনেক ফিল্ড স্টাডি করতে হয়, এখানে জনগণের মতামত নিতে হয়, জনগণকে সম্পৃক্ত করতে হয়। এই কাজগুলি কি হয়েছে? হঠাৎ করে তো এত বড় সিদ্ধান্ত, এটা জাতির জন্য শুভ নয়। এবং এটার একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আওয়ামী লীগের যে সাপোর্টার আছে সকলেই যে শেখ হাসিনার সমর্থক তাও তো নয়। তারা অনেকেই আছে, এই আওয়ামী লীগ পরিবারের মধ্যে অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত। যেহেতু 1971 সালে এই দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাদের ইমোশনাল, তাদের আবেগের জায়গাটা আছে। আমরা তো এই মানুষগুলোকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, ধরেন আওয়ামী লীগের সমর্থক ধরেন 35%, আমি ধরে নিলাম 35%, এই মানুষগুলোকে তো আমরা অ্যালিনিয়েট করে দিলাম। কিন্তু যখন রাষ্ট্র চিন্তা ভাবনায় একজন পরিচ্ছন্ন রাষ্ট্র চিন্তক তারা চিন্তা করেন আমার এই ন্যাশনাল ডেভেলপমেন্টে আমি সকল পার্টি যারা কমন কতগুলো স্ট্যান্ডার্ডে, আমরা সকলকে নিয়ে কাজ করব, যেখানে যারা দুষ্কৃতিকারী এবং আইনের ক্যাটাগরিতে, আইনের ডেফিনিশনে যারা দুষ্কৃতিকারী, অর্থ পাচারকারী, যারা নির্যাতক, তারা তো এমনি, তারা যে দলেরই হোক না কেন, একজন ইন্ডিভিজুয়ালও রেহাই পায় না, তাই না? তো সেটার আন্ডারে তাদের প্রসিডিং হোক, তাদের আইনি ব্যবস্থা হোক। কিন্তু একটা রাষ্ট্র চিন্তা করে আমি সকলকে নিয়ে, বাকি সকলকে নিয়ে, গুড সিটিজেন সকলকে নিয়ে আমি রাষ্ট্র গড়ব, সকলের কাছ থেকে মতামত নেব। তাহলে হয় কি, একটা মানুষ সে যদি ভিন্ন মতাবলম্বীও হয়, তিনি মনে করেন যে এই রাষ্ট্রে আমার মতামতের মূল্য আছে, আমার কাজটা অ্যাপ্রিসিয়েট হবে। এখানে সবার উপরে কিন্তু এটা রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের প্রগতি। তো আমার মনে হয় যে এই, আর আরেকটা হচ্ছে যে এই যে এটার ফলে একটা পলিটিক্যাল ভ্যাকুয়ামের সৃষ্টি হলো। আমরা এটা এক্সাম্পল দেখি উগান্ডায়, তারপর আপনার ইজিপ্টে, টার্কিতে, এগুলো জায়গা দেখি যখনই গভর্নমেন্ট এরকম করে ফট করে ব্যান করে দিয়েছে পলিটিক্যাল পার্টি, এটা কিন্তু একটা এক্সট্রিম পলিটিক্যাল আবহাওয়ার সৃষ্টি করে। তার ফলে হয় কি, ওই ভ্যাকুমটায় যারা তখন এক্সট্রিমিস্ট তারা তখন ওই জায়গাটা তারা আসে তাদের ন্যারেটিভ নিয়ে। এটা কিন্তু সমাজের জন্য শুভ নয়। এবং যে কোনো একটা রাষ্ট্র চিন্তায় এই মিডল গ্রাউন্ডটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই মিডল গ্রাউন্ডটাই হচ্ছে ব্যালেন্সিং গ্রাউন্ড। এটাকে আমরা যদি সরিয়ে ফেলি তাহলে কিন্তু এখানে জায়গাটা করে নেবে এক্সট্রিমিস্টরা, যারা বিভিন্ন এজেন্ডা, যাদের মূল লক্ষ্য রাষ্ট্র উন্নয়ন না, তাদের পলিটিক্যাল লিমিটেড ন্যারো এজেন্ডা বাস্তবায়ন। এবং এই বিভেদের রাজনীতি থেকে আমরা আজও উত্তরণ ঘটাতে পারলাম না। তো এই জন্য আমি বলবো এটা আওয়ামী লীগ না। কারণ আমার বাবা মা একটা কথা বলতেন, দেখো তুমি কখনো বলবে না আমি আওয়ামী লীগ পরিবার, দেশ তোমার পরিবার। তো আমি নিজেকে কখনো আওয়ামী লীগ পরিবার হিসেবে আমি কানেক্ট করিনি, এটা দেশ পরিবার। যদি দল সেই জায়গা থেকে বিচ্যুত হয়, অ্যাবসলিউটলি উইল ক্রিটিসাইজ, উইল স্ট্যান্ড আপ। কিন্তু দল যদি তার এজেন্ডা, তার মৌলিক আদর্শটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের বলতে হবে দল সেই আদর্শ বিচ্যুত হয়েছে। এবং আওয়ামী লীগের কাছে আমার যারা সদস্য, যারা আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন, তাদেরকেও বলতে হবে যে আপনারা দলটাকে রিফর্ম করেন, দল থেকে এ ধরনের আবর্জনা বাদ দিয়ে দেন। এবং এক নায়কত্ব, এক নেতার উপর ভিত্তি করে, এক পরিবারের উপর ভিত্তি করে একটা দল চলতে পারে না। এটা কিন্তু দলের মৌলিক আদর্শ ছিল না। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনারা যখন আওয়ামী লীগে জয়েন করলো, ওনারা কি বাবা চাচার নাম দিয়ে এসেছিলেন? ওনারা তো তৃণমূল থেকে, গ্রাসরুট থেকে এমার্জ।
তো ওটাই হওয়া দরকার। তো এজন্য আমি আ মনে করি যে আমাদের আম এই সিদ্ধান্তটা অত্যন্ত আম একটা র‍্যাশ একটা সিদ্ধান্ত। এটার ফলাফল কিন্তু জনগণের জন্য, দেশের জন্য কিন্তু ভালো হবে না। আচ্ছা, শারমিন আহমেদ, আপনি বলছিলেন যে আপনি এসে অনেক নৃশংসতা দেখেছেন, অনেকের হাত পা নেই, অনেকে মারা গেছেন, ঘটনাগুলোর বিচার হবে। কিন্তু এই যে আওয়ামী লীগ তো একটি নাম, সেই আওয়ামী লীগটা যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে এই যে এই অপকর্মগুলো যারা করেছিলেন, অপরাধীদের বিচারের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে কিনা? কারণ তারা কেউ কিন্তু নিষিদ্ধ হননি, নিষিদ্ধ হয়েছে একটি দল, যেটাকে আমরা হয়তো বলতে পারি একটি দল বা একটি নাম। আপনার কাছে কি মনে হয় যে বিচারটা বাধাগ্রস্ত হতে পারে কিনা, মূল অপরাধীরা পার পেয়ে যেতে পারেন? না, খুবই রাজীব, আপনি খুবই একটা গুড পয়েন্ট আপনি উত্থাপন করেছেন, এবং এটাই তো হচ্ছে। আব্দুল হামিদ খান প্রেসিডেন্ট, উনি এয়ারপোর্ট দিয়ে উনি বেরিয়ে গেলেন। উনি তো আন্ডার ইনভেস্টিগেশন ছিলেন। আমরা তো দেখছি এমন করে অনেক অপরাধী বের হয়ে গেছে। মানে মানে অপরাধী মানে তাদের উপর তখনও মানে রেস্ট্রিকশন রয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের উপর প্রচুর অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিবর্গকেও তো আমরা দেখেছি যে এয়ারপোর্ট দিয়েই বার হয়ে গেছেন, তাই না? আমার মনে হয় যে আরো একজন মিনিস্টার উনি এয়ারপোর্ট দিয়ে বের হয়ে গেছিলেন। তারপরে সিআইডি বোধহয় কাহার, বিডিআর ওনার না কাহার উনি বিডিআর হত্যাকাণ্ডের সাথেও জড়িত এমন অভিযোগও রয়েছে। তিনিও তো আপনার আম আ এয়ারপোর্টের মধ্যে দিয়ে বের হয়ে গেলেন। তো এই মূল অপরাধীদের তো অনেকেই তারা বের হয়ে গেছে। তারা বের হলো কিভাবে? তার মানে আমাদের কিন্তু ল এনফোর্সমেন্ট কি এখনো ওভাবে কাজ করছে? ঠিকমতো কাজ করছে? এবং আপনি যে কথাটা বললেন যে আমরা মূল অপরাধীদেরকে না এনে, ধরেন আ একজন এই মত দিল, আরেকজন ওই মত। আমরা ওভাবে ওই ছোটখাটো ওই ব্যাপারগুলোতে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। কিন্তু আসল যে ক্রিমিনাল, আমরা কি দেখছি যে তাদের বিরুদ্ধে বিচার কার্যকরী হয়েছে? তাদেরকে মুখোমুখি আনা হয়েছে? না। এবং এখানে একটা উম দলকে নিষিদ্ধ করার ফলে এটা কি আমরা রাতারাতি দেশটা ঠিক হয়ে যাবে? রাতারাতি না হলে আমরা কি সেই সেফটির দিকে এগুচ্ছি? এগুচ্ছি তো না। রাহাজানি বেড়েছে, খুন-জখম আমরা দেখছি যে আমরা দেখছি যে অনেক সময় বলা হচ্ছে যে দেশের অবস্থা ভালো হচ্ছে। অনেক রিপোর্টে আমি শুনতে পাচ্ছি যে না, স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে যে উম অনেকখানি ক্রাইম কমেছে। কিন্তু দৃশ্যমান যে আমি যখন বাংলাদেশে, ধরেন আমি মার্চ মাস পর্যন্ত ছিলাম, মেবি দ্য স্ট্যাটিস্টিক্স ইজ রাইট, বাট জনগণের সাথে যখন কথা বলছি, এমন না যে তারা সবাই আওয়ামী ঘরানার, কিন্তু সাধারণ মানুষ বলছে যে আমরা নিরাপদ ফিল করছি না। ছিনতাই রাহাজানি প্রচুর পরিমাণে বেড়েছে, ধর্ষণ বেড়েছে, আমরা তো নিজেরা দেখতেই পেয়েছি, এবং আমরা নিরাপদ বোধ করছি না, ডাকাতি বেড়েছে। তো মোটমাট কথা যে স্ট্যাটিস্টিক একটা বলে, জনগণ ফিল করছে আরেক ধরনের। তো আমরা ওই ব্যাপারগুলো কি আমরা নিজ হাতে কার্যক্রম ওটা ওই জায়গাগুলো ঠিক করতে পেরেছি? যে আহতরা, ওদের সাথে যখন কথা হয়, আহতদের সাথে আমার এখনো কথা হয়। ইনফ্যাক্ট আজ সকালবেলা কথা হয়েছে। ভোলা যে ছেলেটা, ও আপনার মতিঝিলে বিক্রি করতো খাবার। খাবার বিক্রি করতো বেচারা একটা ছোট্ট ফুড স্টল ভ্যান গাড়িতে। তার বুলেট লাগে মেরুদণ্ডের হাড়ে। যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছিল, ওই ধরনের বড় বুলেট। ছেলেটা পঙ্গু। তার ৩ টা ছোট্ট, ছোট্ট বাচ্চা। কেউ কিন্তু এরকম কিন্তু শত, শত গল্প আছে, তাদের কাছে কিন্তু কেউ আসেনি। তারা কিন্তু কোনো ধরনের সাহায্যও পায়নি। হয়তো হসপিটালে চিকিৎসা পর্যন্ত হয়েছে, তারপরে এখন এ ধরনের ওরা কি খাবে? পরিবার কিভাবে ওরা তো পঙ্গু। তো আমরা কি, রাষ্ট্র কি সে ব্যাপারে, এটা তো সর্বোচ্চ রাষ্ট্রে, আমি এটা এটা আবার আমি পয়েন্টটা স্ট্রেস করছি যে একটা রাষ্ট্র কোন পথে যাচ্ছে বোঝা যায়। রাষ্ট্র তার সবচেয়ে ভালনারেবল, শোষিত, নির্যাতিতের পক্ষে রাষ্ট্র আছে কিনা, সেটাই বোঝা যায় রাষ্ট্র ঠিক পথে আছে। এবং এমনও আমি তাদের সাথে কথা বলে দেখেছি। আমি তো হসপিটাল গিয়েছিলাম। আমি বেশ অনেকবার গেছি, তাদের কাছে বসে কথা বলেছি। এমন আছে যে বিভিন্ন দল তাদের কাছে যে টাকা দেয়। টাকা দিয়ে বলছে যে, "বলো তুমি এই দলের।"
এবং অ্যাবসোলিউট বলো তুমি এই দলের। এবং অনেকে মামলা এখন ওরা করতেও চায় না। ওরা ভয় পাচ্ছে যে এটা আবার পলিটিক্যালি আবার কোন দিকে চলে যায়। তারা বলছে যে আমাদের অন্তত আমরা কোনো কারো বিরুদ্ধে আর মামলা they feel threatened, they feel that they are not safe, যে কি জানি কি আবার হয়ে যায়। বলে জাস্ট আমাদের যদি পরিবারের ভরণ-পোষণ চলে আ আ সেটাই আমরা চাই। এর বাইরে কিছু চাই না। তার মানে এখানেও রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠায় কিন্তু আমরা ফেইল করেছি। হ্যাঁ, ন্যায় বিচার এরকম একটা বড় দুর্ঘটনা, আমরা বলছি ১৬ বছর শূন্যতা ছিল। ন্যায় বিচার ১২ টা বেজে গেছে। আ আইনের শাসন প্রয়োগ হয়নি। ওকে, দ্যাটস ফাইন, যে রাতারাতি এটা সম্ভবপর নয় এটা ঠিক করা। দ্যাটস ফাইন। কিন্তু আমরা কি ও পথে এগোচ্ছি? আমরা তো দেখা যাচ্ছে যে আমরা ওই রাস্তাতেই ধরে আছি। শুধু এটা ওই আপনার কি বলে যে পাত্রটা চেঞ্জ হয়েছে। কিন্তু উপাদানগুলি তো একই রয়ে গেছে। আর আরেকটা কথা হচ্ছে যে রাষ্ট্রর সবচেয়ে বড় আমি মনে করি অক্সিজেন হচ্ছে নিরাপত্তাবোধ। যে আমি যদি বেআইনি কিছু না করি, আইনের শাসন মেনে চলি, আমি নিরাপদ। এই ফিলিংসটা। আমি আমার মতামত আম আমি আমার মতামত আমি নির্ভয়ে প্রকাশ করতে পারব। as long it's not hate crime, যে আমি আমার মতামত দিয়ে আমি আরেকজনকে ঘায়েল করার কথা বলছি, উস্কে দিচ্ছি। This is not right. যেটা আমাদের পলিটিশিয়ানসরা যেটা করে থাকেন। এবং তারা কখনোই উনাদের দোষ স্বীকার করেন না। সেটা কি শুধু আওয়ামী লীগ? তা তো নয়। তার মানে আমরা আওয়ামী লীগ বন্ধ করে কি অন্য দলগুলোর চরিত্র খুবই ভালো? That's not the point. একেবারেই নয়। এবং এর জন্য রাষ্ট্রের অক্সিজেন হচ্ছে ন্যায় বিচার। আর রাষ্ট্রের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আজ আমরা কিন্তু একটা প্রশিক্ষিত, আলোকিত এখনো সেই সমৃদ্ধ চিন্তা সম্পন্ন আমরা কিন্তু প্রজন্ম সৃষ্টি করতে পারিনি। আমাদের জাতিগতভাবেই কিন্তু আমরা একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়েই এখনো যাচ্ছি। মানে পিটিএসডি। মানে এটার কোনো নিরাময় নেই। আমরা কিন্তু জাতি হিসাবেই তো এই ব্যাপারগুলো রাষ্ট্র চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে। কিন্তু সেই লক্ষণ তো দেখছি না। আমাদের কারিকুলামে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কারিকুলামে, আমাদের শিক্ষায় মুক্তিযুদ্ধের কথা অনুপস্থিত কেন? মুক্তিযুদ্ধ কেন থাকবে ২ লাইনে? এটা তো শুধু আওয়ামী লীগের যুদ্ধ ছিল না। আওয়ামী লীগ লিডারশিপটা দিয়েছিল। সেই দায়িত্বটা তখন তাদের কাছে পড়েছিল and they succeeded, হ্যাঁ? in accomplishing the mission. ভুল ত্রুটি ছিল। একদম ঠিক। একদম ঠিক। আচ্ছা শারমিন আহমেদ, আপনি যেগুলো বলছিলেন, আপনি অনেক নেতৃবৃন্দের কথা বলছিলেন যে তারা অনায়াসে দেশ ছেড়ে চলে গেছেন, যাদের বিরুদ্ধে মূল অভিযোগগুলো জুলাই এবং আগস্টের যে গণহত্যা বা অন্য যে অপকর্মগুলো হয়েছে সেগুলোর মূল হোতারা নির্দ্বিধায় চলে গেছে, যেটি আপনি বলছিলেন। এখন তখন থেকে কিন্তু তৃণমূলের যারা লাখো কোটি তৃণমূলের নেতাকর্মী আছে আওয়ামী লীগে, তারা কিন্তু পালাননি বা পালাতে চাননি। তারা কিন্তু একটা সাফারিং এর মধ্যে রয়েছেন। আমরা আরো যদি দুই একজনের নাম বলি, আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবির কথা যদি বলি, উনিও কিন্তু পালাননি, উনি প্রকাশ্যেই ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে উনিও কিন্তু গ্রেপ্তারের মুখোমুখি বা গ্রেপ্তার হতে হয়েছে, উনিও জেলে আছেন। অনেক তৃণমূলের নেতা কর্মী এখনো আতঙ্কে আছেন। তো আপনার কাছে কি মনে হয় এই অবস্থার উত্তরণ দরকার কিনা বা কিভাবে উত্তরণ সম্ভব? এটা একটা যৌক্তিক দিক আপনি তুলে ধরেছেন। হ্যাঁ, তৃণমূলে যে হাজার, হাজার এই গতকালেও আমি জানি যে এক কর্মী তার বাবার অত্যন্ত নিরীহ ছেলে। সে এখন পালিয়ে আছে। তার কোনো অপরাধ নেই। তার কিন্তু কোনো অভিযোগ নাই। ওই যে মামলা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা মামলার পিছনে ১ কোটি, ১০ লাখ, ৫ লাখ মানে বুঝে তারা নিচ্ছে একেকটা। এখনো তো এত মামলা। সবাই কি অপরাধী? তা তো নয়। এবং মামলাগুলি কিন্তু ঝুলছে। আর প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ৬টা, ৭টা, ৮টা খুনের মামলা দেওয়া হয়েছে। এটা তো হতে পারে না। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলাগুলো হবে। এখন এই যে ছেলে, এই যে গতকালও তাদের সাথে এরকম কথা হয়েছে যে না খেয়ে মারা আছে, সে পলাতক, তার বাবার চিকিৎসা কিভাবে করবে, বাবা মরণাপন্ন। এবং এ ধরনের অনেক ছেলে মেয়ে দেখছি তারা অত্যন্ত দরিদ্র
দরিদ্র ঘরের, কিন্তু তারা কোনো এইসব ওই ক্ষমতার ভাটবাটোরা, সম্পদের ভাটবাটোরার মধ্যেও ছিল না। তারা হয়তো ওই যে প্রাতিষ্ঠানিক পরিবারগতভাবে তারা আওয়ামী লীগ করে এসছে, তার দাদা, তার চাচা, পরিবারগতভাবে তারা করে এসছে, কিন্তু তারা তো এইসব আইনের এইসব দুঃশাসনের সাথে জড়িত ছিল না। তো তাদেরকে কি নিরাপত্তা দেওয়া হচ্ছে? দ্যাটস নট রাইট। এবং এটা যদি আমরা আমরা যদি আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারি, এই কান্ট্রি কিন্তু একটা ওই খুব বাজে দিকে কিন্তু চলে যাচ্ছে। ভালো লোক কিন্তু এখানে আর টিকবে না। তখন আপনি কাকে নিয়ে বাংলাদেশ করবেন? কোনো লোক যদি এদেশে না থাকতে পারে, বাংলাদেশ কাকে নিয়ে আপনি করবেন? তো আমাদের যারা রাজনীতিতে আছেন তাদেরই কথাটা চিন্তা করতে হবে। তারপর আপনি আইভি ওনার কথা বললেন, নারায়ণগঞ্জে মেয়র ছিলেন, রাইট? নারায়ণগঞ্জে তো দীর্ঘদিন দীর্ঘদিনের মেয়র ছিলেন, এবং ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। খুব আলোচিত ছিলেন উনি। আওয়ামী লীগের যিনি মনোনয়ন পেয়েছিলেন তাকেও হারিয়ে, স্বতন্ত্র হয়ে তাকে হারিয়ে উনি মেয়র হয়েছিলেন। বহুল আলোচিত শামীম ওসমান, নিশ্চয়ই নাম শুনেছেন। তাদের মতো লোককে হারিয়ে উনি হয়েছেন। কিন্তু তিনি কিন্তু 5 আগস্টের পর পালাননি, তিনি নিজের বাড়িতে ছিলেন। অনেক অনুষ্ঠানেও তাকে দেখা গেছে, কিন্তু শেষ মুহূর্তে তাকেও গ্রেপ্তারের মুখোমুখি হতে হয়েছে। তো ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটা কি? উনি যদি কোনো আইন লঙ্ঘন না করে থাকেন, উনি যদি কোনো মানবাধিকার লঙ্ঘিত কোনো কাজ না করে থাকেন, তাহলে ওনাকে ধরাটা তো উচিত না। আমি জানি না ওনার বিরুদ্ধে অভিযোগটা কি। বোঝা যাচ্ছে উনি খুবই একজন জনপ্রিয় নেত্রী ছিলেন এবং উনি পালাবারও চেষ্টা করেননি। তার মানে হয়তো তো ওনার বিশ্বাস ছিল উনি ভালো কাজ করেছেন, যে আমি কেন তাহলে পালাবো। আর এর মধ্যে আমি তো বলেছি যে যারা অপরাধী, যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, তারা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছে। এবং নিশ্চিতভাবে এটা কি করে হয়? এটা কি করে হয়? তো এখানে তো আমরা দেখছি অনেক হিউজ কন্ট্রাডিকশন। তার মানে আমাদের ল অ্যান্ড অর্ডার এখনো ঠিক মতো কাজ করছে না। কিছু নির্দিষ্ট ব্যক্তির পিছনে আমরা যাচ্ছি ব্যক্তিগত ক্ষোভ থেকে, বাট হোয়াট এভার ইট ইজ, এর পিছনে অনেক অর্থনৈতিক টাকা কামানোরও এজেন্ডা আছে। ভুল মিথ্যা মামলা প্রচুর প্রচুর মানুষের বিরুদ্ধে দেওয়া হয়েছে, যেগুলো ওঠানোরও ব্যবস্থা হচ্ছে না। কেন? কি কারণে? তো এটাই কি আমাদের নতুন বাংলাদেশ? এটা তো নতুন বাংলাদেশ হতে পারে না। আর আরেকটা হচ্ছে যে আমরা এখানে ধরেন যে যেই আহতরা, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের ভরণ পোষণের জন্য তাদের যেন অন্তত সম্মানজনকভাবে তারা যেন বাকি জীবনটা ওরা কাটাতে পারেন, তাদের ব্যাপারে আমরা সত্যিকারের কি কোনো পদক্ষেপ নিয়েছি কি? আমি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ওদের সাথে তো আমাদের যোগাযোগ সবসময় হয়। বরং দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের উপর চাপ সৃষ্টি করে থাকে যে তারা যেন তাদের দল হিসাবে, তাদের দলের কর্মী হিসাবে নিজেদের পরিচয় দেন, যার জন্য অনেকে এখন মামলাও করতে ইচ্ছুক নন। আমি ওই তাদের পক্ষের যে কৌশলী, তাদের সাথে আমি কথা বলেছি, খুব নামকরা কৌশলী, ওনারা বলেছেন যে এখন অনেকে মামলাও করতে চাচ্ছে না, বলছে জাস্ট আমাদের পরিবারের জন্য রক্ষণাবেক্ষণ যদি হয়, আমাদের চিকিৎসার ব্যবস্থা যদি হয়, ওইটুকুই আমরা সন্তুষ্ট। তো এটাই কি আমাদের নতুন বাংলাদেশের প্রতিকৃতি? এটার জন্য আমরা তো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, আমাদের জনগণ রাস্তায় নেমেছিল, তারা তো শুধু সমস্ত দল মতের মানুষ রাস্তায় নেমেছিল। এবং মামলার কথাগুলো বললেন, এই যে যেই মামলাগুলো হয়েছে, এক একটি মামলায় শত শত মানুষকে আসামি করা হয়েছে। এই যে এই শত শত মানুষকে আসামি করে, যাদের অধিকাংশরই খোঁজ নিয়ে যেটা জানা গেছে ওইসব মামলার সঙ্গে কোনো সম্পৃক্ত না, কেউ বাইরে ছিলেন, কেউ অন্য জায়গায় ছিলেন, এই যে এদেরকে সম্পৃক্ত করে মামলাগুলো হওয়া, এটা সুষ্ঠু বিচারের ক্ষেত্রে অন্তরায় কিনা? অবশ্যই সুষ্ঠু বিচারের অন্তরায়। এবং আমি তাহলে বলবো আইন মন্ত্রণালয় কি করছে, আমাদের বিচার বিভাগ কি করছে? এই মামলাগুলির তো টিকে থাকারই তো মেরিট নেই। এই মামলাগুলির তো টিকে থাকারই মেরিট নেই, এটা তো ডিসলভ হয়ে যাওয়ার কথা। তাহলে বোঝা যাচ্ছে এটার পিছনে কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে। আর আরেকটা কথা কি, আগুন দিয়ে আগুন নেভানো যায় না।
আমি এখানে ৭১-এর একটা কথা বলি। মূলধারা ৭১ এই বইটা আমি মনে করি বাংলাদেশের মুক্তি সংগ্রাম, আজকে মুক্তিযুদ্ধের গর্বিত ফসল হলো বাংলাদেশ। মানে এই বাংলাদেশ নিয়ে যারা এখন কাড়াকাড়ি করছেন, ক্ষমতার বাগবাটোয়ারা, এক পলিটিক্যাল এজেন্ডা, বিভিন্ন সংকীর্ণ পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য মামলা, হামলা, খুন এগুলোর একেকজনকে ফাঁসিয়ে দিচ্ছেন, বা যারা এখনো করাপশন করে যাচ্ছেন, তাদের তাদের সম্পর্কে আমি এটাই বলবো যে এটার বাইরেও আমরা যে একটা চিত্র ছিল, একটা খুব সুন্দর একটা চিত্র ছিল, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধের যে মূল আদর্শ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই জিনিসটা মাথায় রেখে আমরা যদি আমাদের টেক্সট বুকে, পাঠ্যসূচিতে আমরা যদি এটা বারবার করে তুলে ধরতাম, বিস্তারিতভাবে আমাদের ১৯৭১টাকে জনগণের সামনে নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমাদের নতুন প্রজন্ম কিন্তু একটা বাতিঘর পেত। কারণ মুক্তিযুদ্ধ আমাদের বাতিঘর। আজকে আমি যেটা বলছি, যারা এখন এই ধরনের এই বাংলাদেশটা যদি সৃষ্টি না হতো, আজকে কেউ তো ক্ষমতা আসতে পারতো না। আমরা তো এখনো পশ্চিম পাকিস্তানের দাস হয়েই আমরা থাকতাম। আজকে বাংলা একটা পাসপোর্টের জন্য, ভিসার জন্য তো পশ্চিম পাকিস্তানে যেতে হতো। আমাদের কোনো ভালো ভালো মেরিটোরিয়াস যারা প্রশাসনে যারা, তারা তো তাদের পদোন্নতিও হতো না, তারা চাকরিও পেত না। তা আজকে বাংলাদেশ হওয়ার ফলেই তো আমরা সেই অনেক ব্যাপারে অগ্রগতি করেছি। তাহলে সেই বাংলাদেশ কিভাবে হলো? মুক্তিযুদ্ধের গর্ভ থেকেই তো বাংলাদেশ হলো। সেই কাহিনীটা আমরা বলি না কেন? আমরা রাষ্ট্রচিন্তার ওই কথাটা আমি আবার ফিরে আসি। সেটা হচ্ছে যে মইদুল হাসানের মূলধারা ৭১, এই বইটা আমি মনে করি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, আবশ্যিক অন্তর্ভুক্ত, মানে অন্তর্ভুক্ত হওয়া দরকার। তো ওটার পিছনে আপনি দেখবেন মূলধারা ৭১-এর পেছনে নোটসে তাজউদ্দিন আহমেদ ছিলেন যুদ্ধদিনের প্রধানমন্ত্রী। ওখানে উনি লিখছেন যে দেশ স্বাধীন হবার পরও ন্যায় বিচার, আইনের শাসনটা যেন ঠিক থাকে। এবং ওখানে আপনি দেখবেন নোটসে আবার লেখা আছে যেসব বিহারীদের পুনর্বাসন, যারা এই হত্যা, খুন, রাহাজানির সাথে জড়িত ছিল না, তারা যেন প্রোটেকশন পায়। মানে আপনি চিন্তা করেন, সে যুদ্ধ দিনে নভেম্বর, ডিসেম্বরে উনি নোটস গুলো লিখছেন। মানে একটা রাষ্ট্রচিন্তক কিন্তু তার দৃষ্টিতে সব ব্যাপারগুলো কিন্তু দৃষ্টির মধ্যে থাকতে হবে। কারণ, এবং তারপরে আমি আরেকটা কথা বলি, যে আমি মুক্তিযোদ্ধা দিদার আতোয়ার হোসেনের একটা উক্তি দেই। উনি ছিলেন ফার্স্ট ব্যাচ, ওই যে ৬১ জন যারা আপনার শর্ট কোর্সে যারা প্রথম পাস আউট করলো এবং বাংলাদেশ মিলিটারিতে জয়েন করলেন। এটা ১৯৭১-এর ৯ই অক্টোবর। তো ওই দিন ওনাদের পাস আউট হয়। তো ওই অনুষ্ঠানে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম.এ.জি. ওসমানী ওনারা গেছিলেন। তখন তাজউদ্দিন আহমেদ এই মুক্তিযোদ্ধাদের বলেছিলেন, বাবা তোমরা তো দেশ স্বাধীন করতে যাচ্ছ, তাদের বয়স তো ১৭-১৮, তোমরা দেশ স্বাধীন করতে যাচ্ছ, এখানে বহু যারা স্বাধীনতা বিরোধী আছে, রাজাকার, আলবদর, যারা এখন এই স্বৈর পাকিস্তানের পক্ষে হাজার হাজার মানুষ তারা হত্যাকাণ্ডে সহযোগিতা করছে। তো তাদের বিরুদ্ধেও তোমরা নেমেছো, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নেমেছো। তো যখন ওই সংঘর্ষে তোমরা, যখন সেই যুদ্ধে এই ধরনের স্বাধীনতা শুধু শত্রু না, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে তোমরা যখন নেমেছো, কিন্তু ভুলে যেও না তাদের পরিবার আছে। দেশ যখন স্বাধীন হবে তখন তাদের কাছে যে, তাদের পরিবারের কাছে যে বলবে, কারণ পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানে চলে যাবে, কিন্তু যারা দেশীয় যারা শত্রু ছিল তাদের পরিবার কোথায় যাবে? হয়তো সেই দেশীয় শত্রু তোমাদের হাতেই মারা গেছে, কিন্তু তাদের পরিবার কোথায় যেতে পারছে না। গো টু দেয়ার ফ্যামিলিজ এবং বলবে কি কারণে, ধরো তাদের বাবা বা চাচা বা তাদেরকে হত্যা করতে হয়েছিল যুদ্ধে, তারা একটা, এবং কি কারণে, এবং তাদেরকে কিন্তু তোমরা সান্ত্বনা দেবে। এটা আমি দিদার হোসেন, উনি সেই একজন বীর মুক্তিযোদ্ধা, বেলোনিয়ার সেই ব্যাটলফিল্ড, সেখানকার তিনি মুক্তিযোদ্ধা। এবং বেলোনিয়ার মুক্তিযুদ্ধটার একটা সিগনিফিকেন্স ছিল, ওটা ছিল আমাদের যেখানে ফার্স্ট ইনসিডেন্ট যেখানে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিল।
ফার্স্ট টাইম এবং ফার্স্ট অ্যান্ড অনলি টাইম। তো তার মানে এই রাষ্ট্রচিন্তা তাজউদ্দিন আহমেদ চিন্তা করছিলেন দেশ স্বাধীন হওয়ার পর এই যে এত এত ওদেরও তো একটা বিরাট অংশ, এই পরিবারগুলো তাদেরকেও আমাদের সাথে নিতে হবে, তাদের ভালোবাসা দিয়ে যুক্তি দিয়ে তাদের বোঝাতে হবে। এটাই কিন্তু একটা দূরদর্শী সম্পন্ন একজন দেশপ্রেমিক রাষ্ট্রচিন্তক এভাবেই চিন্তা করেন। কিন্তু আমরা তো সেই রিফ্লেকশনগুলো এখানে দেখতে পাচ্ছি না। এখানে প্রতিহিংসার রাজনীতি চলছে এখনো। তো এখানে আবার ফিরে আসি যে একটা রাষ্ট্রের মেরুদণ্ড শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমাদের বাচ্চারা কনফিউজড, তারা সামনে কোনো বাতিঘর দেখতে পাচ্ছে না। আমি বলবো যে এখন আরেকটা আমাদের এই যে ধরেন এই যে আমরা আজকে বলছি এটা ব্যান হলো, কি এই যে এত এত মানুষের বিরুদ্ধে মামলা, আমরা মিথ্যা মামলা, আমরা বলছি যে আমাদের রাষ্ট্রীয় ডাইরেকশনটা কোথায়, আমরা এখনো আইনের শাসন আমরা একটা বেসিক লেভেলেও আমরা সুসংগঠিত করতে পারিনি। এটার একটা উত্তরণের একটা বড় জিনিস হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। এটা ভীষণ দরকার, আলোকিত জনগোষ্ঠী তৈরি করা, এটা লং টার্ম, এটা করা দরকার। আর সাময়িকভাবে যদি আমরা এই দুরবস্থা থেকে উত্তরণ ঘটাতে চাই তাহলে কিন্তু সব রাজনৈতিক দল মিলে কিন্তু একটা প্ল্যাটফর্ম, যারা আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা বাংলাদেশে বিশ্বাস করে, কারণ মুক্তিযুদ্ধকে যারা হেয় করে, ক্ষুণ্ণ করে, তারা কিন্তু তারা বাংলাদেশে তাদের থাকার দরকার নেই। বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা কেমন দেখছেন? গণমাধ্যমে তো ওই একই। গণমাধ্যম কি বিচ্ছিন্ন সমাজ থেকে? গণমাধ্যমটা এখন কারা চালাচ্ছেন? এখন দেখা যাচ্ছে যে এখন দেখা যায় বহু চ্যানেল যেগুলো তখন হাসিনা সরকারের আন্ডারে কুক্ষিগত ছিল, তখন তাদের প্রপাগান্ডা চালাতো। এখন দেখি সেটা আবার পাল্টে এখন আবার আরেক ধরনের ঘরানার প্রপাগান্ডা চালানো হচ্ছে। তো গণমাধ্যম তো সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, রাজনৈতিক অ্যাটমসফিয়ার থেকে তো বিচ্ছিন্ন নয়। গণমাধ্যমের কোনো, আমি তো দেখছি না গণমাধ্যমের কোনো স্বাধীনতা রয়েছে। এবং আমি প্রত্যন্ত অঞ্চলগুলিতে যাই এবং বিভিন্ন জায়গায় যেয়ে দেখছি যে এখন মুক্তিযুদ্ধের উপর যে বইগুলো আছে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। বিশেষ বিশেষ দল থেকে এসে বলা হচ্ছে যে জড়িয়ে ফেলা। এরা ছিল সেই একই গ্রুপ যারা ৭১-এ আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, যারা শুধু স্বাধীনতার বিরুদ্ধে কি গণমানুষের বিরুদ্ধে তারা নৃশংসতা ঘটিয়েছিল, তারা মানবাধিকার লঙ্ঘন করেছিল। ওই একই গ্রুপ এখন শক্তিশালী। তো আমি এই জন্য আমি বলি যে আমাদের রাজনৈতিক দল যাদের মধ্যে এতটুকু যে রাজনৈতিক ব্যক্তিবর্গ দেশপ্রেম আছে, প্লিজ আপনারা দলের এজেন্ডার বাইরেও আপনারা একটা প্ল্যাটফর্ম করেন এবং মুক্তিযুদ্ধটাকে কেন্দ্র করেই একটা প্ল্যাটফর্ম করেন। বিকজ মুক্তিযুদ্ধ ফসল হচ্ছে বাংলাদেশ, এবং ওই চেতনায় যারা বিশ্বাস করবে তারা বাংলাদেশে থাকবে এবং তাদের দিয়েই উন্নয়ন হবে। এর বাইরে আমি তো দেখি না যে অন্য কোনো এজেন্ডা এর বাইরে সাময়িক বাস্তবায়িত হলো এটা কখনোই বাংলাদেশের জন্য মঙ্গল আনবে না, বাংলাদেশের ডেভেলপমেন্টে সহায়ক হবে না, কারণ মিথ্যা দিয়ে কখনো সত্য প্রতিষ্ঠিত হতে পারে। আপনি গণমাধ্যমের সেই ৫ আগস্ট আগেকার ভূমিকার জন্য আপনি সন্তুষ্ট না, বর্তমানেও সন্তুষ্ট না, কিন্তু এইটা তো বাস্তবতা যে তখন ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন এই সাংবাদিক বা গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য তারা ডিজিটাল অ্যাক্ট করেছিলেন। অনেক সাংবাদিককে ধরে নিয়ে জেলে রাখা হয়েছিল, গুম করারও অভিযোগ রয়েছে। আবার ঠিক তার পরবর্তী ৫ আগস্ট পরবর্তীতেও ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই যে এইসব কারণে সাংবাদিকরা কিভাবে মুক্ত চিন্তাটা কিভাবে করবে? সাংবাদিক বা গণমাধ্যমের দোষ দিলেই কি হবে? সেই পরিবেশটাও তো তৈরি করতে হবে নাকি? সেটাই তো আমি বললাম যে আপনি ঠিকই বলেছেন যে স্বাধীনতা, গণমাধ্যম কি বিচ্ছিন্ন এই আমাদের পরিবেশ থেকে? গণমাধ্যমকেও তো এফেক্টেড হতে হয় যখন রাজনৈতিক কার্যক্রম একেবারে একটা ভুল, নিজের জাস্ট খুব ব্যক্তি স্বার্থ, জাস্ট নিজের ব্যক্তি স্বার্থতা এবং সাময়িকভাবে আমি পজিশনটা নিব, নিয়ে কিভাবে আমি টাকা বানাতে পারি, এই যে লোভটা, এই লোভটা একটা ক্যান্সারের মতো ঢুকে গেছে। আমরা দেখছি যে এই তরুণ প্রজন্ম যারা এখন ধরেন রাজনৈতিক নেতৃত্বে আসছে তাদেরকেও বলবো যে আপনারা এই লোভের রাস্তায় আপনারা যাবেন না,
আপনারা তরুণ, এখনো মানুষ ভরসা করে, কিন্তু যদি আপনারা ওই পথে যান, জনগণ আপনাদেরকেও প্রত্যাখ্যান করবে। এই লোভের রাজনীতিটার থেকে দূরে থাকতে হবে। আর আরেকটা হচ্ছে যে গণমাধ্যম, ধরেন মিডিয়া, এখনো যারা জেলে আছে, আপনি যে 266-র কথা বললেন, কি ক্রাইটেরিয়া তাদেরকে জেলে ঢুকানো হয়েছে, ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে। তারা কি কোনো মানবাধিকার লঙ্ঘন করেছিল? হ্যাঁ, ধরা যাক যে তারা যদি একেবারে ওই সরকারের প্রপাগান্ডার হাতিয়ার হয়ে থেকে থাকে, তাহলে তো তাদের জন্য জেল নয়, তাদেরকে হয়তো দেখা যাবে যে তারা হয়তো অ্যাক্সেস পাবে না, হয়তো মানে, বাট জেল তো হতে পারে না। জেল হতে পারে যদি দেখা যায় ওই সাংবাদিক কোনো হত্যাকাণ্ড বা টাকা পাচার এগুলোর সাথে জড়িত, তাহলে কতগুলি স্পেসিফিক কেসে তাদেরকে ওখানে ঢোকাতে হবে, বাট সাংবাদিকতার জন্য নয়। যদি তারা অপসাংবাদিকতা করে থাকে, সেটা এক্সপোজ করা দরকার, সেটা তো অটোমেটিক্যালি তখন এক্সপোজ হয়ে যাবে। কিন্তু তাদেরকে জেলে দেওয়ার ক্রাইটেরিয়াটার সাথে কি কোনো অপরাধ তারা করেছিলেন কিনা, তারা কি সকলেই অপরাধী কিনা, সেটা আগে দেখতে হবে। আর আপনি আজকে ধরেন আমাকে এখন ইন্টারভিউ করলেন, পরে আবার দেখা গেল যে এই জায়গাটাও হয়তো রেস্ট্রিক্টেড হয়ে গেল, আর আপনি আমার ইন্টারভিউ করেছেন বলে দেখা গেলো আপনাকেও তখন চাপের সম্মুখে, তখন হয়তো আপনি আমাকেও তখন আর চিনলেন না। যে এই পরিস্থিতি তো এই পরিস্থিতির দিকেই তো দেশটা যাচ্ছে এখন। আমার নেতা আমার পিতা একটি বই লিখেছিলেন, সেটার জন্য কিন্তু আপনার ইন্টারভিউ অনেক জায়গায় অনেকে প্রচার করতে পারেননি। এই বাস্তবতা আগেও ছিল, এখন সেই বাস্তবতা থেকে খুব একটা উত্তরণ হয়েছে কি? সেটাই তো বলছি যে আমি তো দেখছি না, নমুনা তো দেখছি না। আমি তো আগেই বললাম যে ওই যে পাত্রটা বদলেছে, কিন্তু পাত্রের যে কন্টেন্ট, নির্যাসটা তো একই রয়ে গেছে। আর এই জন্য চরিত্র গঠনটা খুব দরকার, মরাল লিডারশিপের দরকার। দেখেন, যুদ্ধের মাঠে মরাল লিডারশিপের একটা উদাহরণ দেব, যে বাংলাদেশ এমনি এমনি স্বাধীন হয়ে যায়নি। এখানে সামরিক এবং বেসামরিক নেতৃত্বের মধ্যে একটা অভূতপূর্ব একটা মিলন ঘটেছিল, এবং এটাকে পরিচালিত করেছিলেন খুব দূরদর্শী একটা সরকার, প্রথম বাংলাদেশ সরকার, যার নেতৃত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। আমি সিনেটর কেনেডি তখন 1971 সালে মার্কিন কংগ্রেসে, কেনেডি পরিবারটা এমনিই খুবই নাম করা, এবং এডওয়ার্ড কেনেডি তখন ছিলেন সিনেটে আপনার রেফিউজি যে কমিশনটা, সেটার চেয়ারম্যান। তো বাংলাদেশে উনি গণহত্যা এবং এত রেফিউজিরা যে যখন ভারতে আশ্রয় নিয়েছে, সেটা উনি দেখতে গিয়েছিলেন। তখন ব্যারিস্টার আমিরুল ইসলাম তাজউদ্দিন আহমেদের পক্ষ থেকে, উনি ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পার্সোনাল এইড অ্যান্ড অ্যাডভাইজার, উনি তখন গেলেন কেনেডির সাথে দেখা করতে। তো কেনেডি তখন বলছিলেন যে আপনাদের কি, আমি খুবই ব্যথিত, এবং কেনেডি খুবই বাংলাদেশের এই পক্ষে উনি অবস্থান নিয়েছিলেন, এবং মার্কিন কংগ্রেসে হার্ড হিটিং লেকচার দেন। এমনকি 26শে আগস্ট 1971 সালে উনি ওই আগস্ট মাসে ওই ভারত শরণার্থী শিবির সফর করে এসে একটা বিশাল রিপোর্ট উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি উপস্থাপিত করেন। তখন উনি এই তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলামের উক্তিটা উনি কোট করেন, যেটা এখনো রেকর্ডেড ইন কংগ্রেশনাল রেকর্ড ইন ইউএস সিনেট। উনি বলছিলেন যে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি প্রয়োজন? তখন উত্তর ছিল, আমরা তোমার কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো এইড চাই না, সাহায্য চাই না, তোমাদের অস্ত্রও চাই না, আমরা চাই তোমরা নিরপেক্ষ থাকো। এটা কত বড় একটা মরাল গ্রাউন্ড, যে আমি একটা ক্ষুদ্র দেশ, একটা খুব খুব ক্ষুদ্র একটা গরিব দেশ, তার মুক্তির জন্য আমরা মুক্তি সংগ্রামে নিয়োজিত, একটা বিশাল বড় মোস্ট পাওয়ারফুল রাষ্ট্রের প্রতিনিধি বলছে কি চাও, আর তারা প্রত্যাখ্যান করে বলছে তোমরা কিছুই চাই না, তোমরা নিরপেক্ষ থাকো। দ্যাটস কল একটা মরাল লিডারশিপের, এটা একটা ডিগনিফাইড সিম্বল। আরেকটা কি হলো, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে মানেকশ, আপনার জেনারেল মানেকশ তখন উপস্থাপন করলেন যে নেতৃবৃন্দ, যে আমাদের